আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ভেনেজুয়েলায় তেল ছাড়াও রয়েছে বিপুল স্বর্ণ ও খনিজ ভাণ্ডার। এবার মাদুরোকে নিয়ে মুখ খুললেন এরদোয়ান। বিক্ষোভে উত্তাল ইরান, নির্দেশনা দিয়ে রেজা পাহলভির ভিডিও বার্তা। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত। সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা। বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুতধারী দেশ ভেনেজুয়েলার তেল ও খনিজ খাত পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পর ট্রাম্প প্রশাসন জানিয়েছে শুধু তেল নয়, স্বর্ণ, গ্যাস, লোহা, কয়লা ও অন্যান্য কৌশলগত খনিজ সম্পদও বৈশ্বিক বাজারে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা ভেনেজুয়েলার খনিজ সম্পদ আধুনিকায়নের মাধ্যমে দেশটির অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। 2023 সাল পর্যন্ত ভেনেজুয়েলায় প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ শনাক্ত হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস মজুতে দেশটি বিশ্বের নবম এবং দক্ষিণ আমেরিকার মোট গ্যাসের প্রায় 73% ভেনেজুয়েলার নিয়ন্ত্রণে। স্বর্ণ, কয়লা, লোহার, আক্রিকনিক্যাল, বক্সাইট ও হীরার বড় মজুদ থাকা সত্ত্বেও অবকাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতায় এসব সম্পদ পুরোপুরি কাজে লাগানো যায়নি। বিশ্লেষকদের মতেই বিপুল প্রাকৃতিক সম্পদই ভেনেজুয়েলাকে আন্তর্জাতিক ভূরাজনীতির কৌশলগত কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, আর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ তারই অংশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুরস্কে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো অনুরোধ পাননি বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মাদুরোকে ক্ষমতা ছেড়ে তুরস্কে আশ্রয় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এরদোয়ান বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তুরস্কের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এর আগে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম দাবি করেন, মাদুরো চাইলে তুরস্কে থাকতে পারতেন, কিন্তু বর্তমানে তিনি নিউ ইয়র্কে আটক রয়েছেন। উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যায় বলে জানানো হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রার অবমূল্যায়ন ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে কঠোর দমনমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ অবস্থায় আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি জনগণকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নিরাপত্তা বাহিনীকে জনগণের পক্ষে দাঁড়ানোর অনুরোধ করেন। পাহলভি নির্দিষ্ট কর্মসূচির ডাক দিয়ে বলেন, 8 ও 9 জানুয়ারি রাত 8টায় দেশের যেখানেই থাকুন সরকার বিরোধী স্লোগান দিতে হবে। তিনি দাবি করেন, ইসলামী শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে চলমান সহিংসতায় অন্তত 42 জন নিহত এবং 2000-এর বেশি মানুষ আটক হয়েছেন। তেহরান সহ বিভিন্ন শহরে বাজার ও দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে সংহতি জানানো হচ্ছে। উল্লেখ্য, ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড, দরপতনমূল্যস্ফীতি ও বেকারত্ব থেকেই এই আন্দোলনের সূচনা হয়, যা এখন সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নিয়েছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মোহসেন আল দাইরিকে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। বৃহস্পতিবার কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমের নির্দেশে তাকে অবসরে পাঠানো হয়। বরখাস্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর আগের দিন পরিবহন ও পরিকল্পনা মন্ত্রীকেও বরখাস্ত করা হয়। অভিযোগ ছিল, তারা দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির একতরফা পদক্ষেপকে সমর্থন করেছিলেন। দক্ষিণ ইয়েমেনে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আদেনের গভর্নর সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডারকেও সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি হাজরামাউত ও আল-মাহারা প্রদেশ ঘিরে সংঘর্ষ বেড়ে যায়। যদিও এসটিসি যোদ্ধারা এসব এলাকা দখল করেছিল, পরে সরকারি বাহিনী তা পুনর্দখল করে। এদিকে সৌদি আরব অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত এসটিসিকে উস্কানি দিচ্ছে, তবে আবুধাবি অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানালেও সরকার দেশটির ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার উপর জোর দিচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ ও সরকারি বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় ভোর ৩টা থেকে শেখ মাকসুদ আশরাফিয়ে ও বানি জায়দ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ওই এলাকা ছাড়তে ৬ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও আশরাফিয়ে এলাকায় সরকারি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলেছে বলে জানিয়েছে আল জাজিরা। গত ৪৮ ঘণ্টায় এসব এলাকা থেকে প্রায় ১,২০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক।